আমাদের যে ইয়ে থাকে সেখানে দেওয়া থাকবে যে আপনি বাচ্চার সংখ্যা ক খ গ উম এভাবে দিয়ে রাখবেন। উপরে একটা বাচ্চা দিবেন যে বাচ্চার নাম কয়ে এত খয়ে এত গয়ে এত এভাবে দিয়া মোট এত টাকা। কর্মসূচি পরে যখন আপনি খাতা তুলতে যাবেন কর্মসূচি বাস্তবায়ন শুধু একটা বাচ্চা উপরের পেজটা শুধু পিন আপ থাকবে, উপরের পেজটা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন এত টাকা তুলে নেবেন। কথা বুঝতে পারছেন? অনেকে দেখি যে বাইতুল মাল খাতার ভিতরে 5 বলে কর্মসূচি বাস্তবায়ন সিরিয়াল, কারণ হচ্ছে সাপোর্টিং বাচ্চাটা করে না, এটা করতে হবে। এরপরে সবগুলা রিপোর্ট করার পরে উপরে একটা পেজ দিবেন এক নজরে কর্মসূচি বাস্তবায়ন এত, উদ্বোধনী আনতে এত, যাতায়াত এত, সবগুলা এক নজরে দিয়া টোটাল এত টাকা আপনার কি হয়েছে ব্যয় হয়েছে দুই মাসে এক নজরে দিয়ে দিবেন। তো আমার বিষয় যে বাইতুল মালের বিষয় বাইতুল মাল সম্পাদকরা এবার আপনাদের সফরগুলোতে বেশ ভালোভাবে বলে দিচ্ছে যখন অডিট হয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিমাসিক প্রতিটা 2 মাসে আপনাদের যে রিপোর্টগুলো বৃদ্ধি, কর্মী বৃদ্ধি এবং ঘাটতির তালিকা প্রতি 2 মাস শেষে আপনাদের যখন রিপোর্ট করবেন কে বৃদ্ধি হয়েছে তার মোবাইল নাম্বার সহ আর কে ঘাটতি হয়েছে সেটা অবশ্যই পূরণ করে কি করবেন রিপোর্টের সাথে জমা দিয়ে দিবেন। সফর রিপোর্ট, এই রিপোর্টটার ক্ষেত্রে অনেকেই ভুল করেন যে একই দায়িত্বশীল একটা শাখার মধ্যে 5 বার দিতে পারে, তার নাম 5 বারে লিখছে। এটা করার দরকার নেই। আপনি উপরে লিখলেন সাপোজ মোহাম্মদ ওমর ফারুক, ওমর দায়িত্ব কি একটা যে শাখা সভাপতি, জুন সভাপতি। বিশেষ করে সফর রিপোর্ট আপনারা লিখবেন যে শাখা সভাপতি লিখতে পারবেন না, আপনারা জুনের দায়িত্বশীল থেকে শুরু করে উপরের দায়িত্বশীলদের পর্যন্ত আপনাদের সফর রিপোর্ট তাদের নাম আসবে শুধু, ঠিক আছে? তারা শাখায় আছে লিখবেন যে দায়িত্ব এটা, যেমন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দায়িত্ব কেন্দ্রীয় সভাপতি প্রোগ্রাম। এখন যদি আপনি 5টা প্রোগ্রামে যায় লিখে দিলেন সামষ্টিক পাঠ, তারপর ছোট করে সাধারণ সভা, এরপরে লিখলেন যে দায়িত্বশীল বৈঠক, এভাবে লেখা লাস্টে লিখে দিলেন 5 বার, একবারে সব শেষ। কথা বুঝতে পারছেন? যে এভাবে লিখতে। এখন বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে বৈঠকগুলো করি, দেখেন আমরা যে বৈঠকগুলো করি এই বৈঠকগুলো আমরা কিভাবে করব? একটা বৈঠকের কিছু নিয়ম কানুন রাখা দরকার। সব প্রোগ্রাম আমরা একই দাসে করি, একই দাসে প্রোগ্রাম করা যাবে না। যেমন কর্মী বৈঠক, এটার সর্বোচ্চ সময় কতক্ষণ? 1 ঘন্টা 30 থেকে 2 ঘন্টা পর্যন্ত যাবো। আমরা অনেক সময় দেখি 3-4 ঘন্টা লাগে কর্মী বৈঠক করতে। 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে কর্মী বৈঠক কি করবে? শেষ করবে, এর বাইরে যাবে না। সেক্ষেত্রে অবশ্যই শুরুতে একটা সংক্ষিপ্ত দাস দিবে কর্মী বৈঠকে, শুরুতে একটা সংক্ষিপ্ত দাস থাকবে, এরপরে ব্যক্তিগত রিপোর্ট, পর্যালোচনা এবং পরামর্শ 2 নম্বর এজেন্ডা থাকবে। 3 নম্বর এজেন্ডা হচ্ছে যে পরিকল্পনা গ্রহণ করবেন এবং বন্টন করবেন। আগামী 2 মাসে জন পরিকল্পনা নিয়ে কর্মীদের ভিতরে সেটা কি করবেন? বন্টন করে দিবেন। যে আপনি অমুকের আপনার টার্গেট, অমুক আপনি দেখবেন, অমুকের উনি দেখবো, এভাবে কি করবেন? ক্রম বন্টন করে দিবেন। এটা 3 নম্বর এজেন্ডা রাখবেন কর্মী বৈঠকে। 4র্থ নম্বরের এজেন্ডা হচ্ছে যে এখানে একটা যিনি মেহমান থাকবে তার একটা আলোচনা দিবেন, সেটা সংক্ষিপ্ত আকারে হবে, সংক্ষিপ্ত একটা বক্তব্য তার সেখানে থাকবে। 5 নম্বর এজেন্ডা হচ্ছে যেটা আমরা করি না, এখন থেকে সবাই করবে কর্মী বৈঠকে। এটা হচ্ছে এতেসাব প্রোগ্রাম চালু করবেন কর্মী বৈঠকে যারা দায়িত্বশীল আছেন। 5 নম্বর এজেন্ডা রাখবেন এতেসাব। এতেসাবের বিষয় অনেক সুন্দর আলোচনা হয়েছে, কিভাবে এতেসাব দিতে হয়, করতে হয়, এসব বিষয়গুলো আজকে ক্লিয়ার করা হয়েছে। এরপরও আপনারা দায়িত্বশীল, আমি বিশ্বাস করি আপনারা সবাই এই বিষয়গুলো জানেন, এই এজেন্ডাটা রাখবেন। এটা যদি রাখা হয় তাহলে আমাদের ভিতরে কর্মীদের মাঝে আর আমাদের দায়িত্বশীলদের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটা অনেকাংশে থাকবে না ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর একটা এজেন্ডা রাখবেন মুনাজাত দিয়ে শেষ করে দেবেন। সামষ্টিক পাঠ প্রোগ্রাম সর্বোচ্চ 1.5 ঘন্টা চলবে, সর্বোচ্চ। আমরা লক্ষ্য করি যে এটা 2, 2.5, 3 ঘন্টা পর্যন্ত যায়। 1.5 ঘন্টা চালাবেন, এটা এর বেশি না। 1.5 ঘন্টা সর্বোচ্চ চলবে একটা সামষ্টিক পাঠ প্রোগ্রাম। সেক্ষেত্রে আপনার আগেই একটা বই নির্ধারণ করে দিবেন, এরপরে অর্থ সহ একটা কোরআন তেলাওয়াত দিবেন, ছোট হোক 2, 3, 4, 5 আয়াত যাই হোক, কোরআন তেলাওয়াতটা দিবেন অর্থ সহ। এরপর নির্দিষ্ট বিষয়ে পাঠ, প্রশ্ন, পরামর্শ, শিক্ষা
সবাই পাঠ করব, এটার মধ্যে প্রশ্নও থাকবো, এটা থেকে কি শিক্ষা পর্যালোচনার ভিতরে সেটা চলে যাবে। এই ক্ষেত্রে সামষ্টিক পাঠ প্রোগ্রামে এমন হওয়া বেশি গুরুত্বপূর্ণ না, একজন আলোচক নিয়ে আলোচনা করাইতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ না। এই ক্ষেত্রে মেহমান থাকলেও মেহমানকে সর্বোচ্চ সংক্ষিপ্ত একটা কিছু কথা বলতে দেবেন, সংক্ষিপ্ত। কারণ হচ্ছে সামষ্টিক পাঠ প্রোগ্রামটাই হচ্ছে আলোচনা, সামষ্টিক পাঠ প্রোগ্রামটাই হচ্ছে কি আলোচনা। সেক্ষেত্রে যিনি মেহমান থাকবে তাকে একটা সংক্ষিপ্ত কিছু কথা বলতে দিতে পারেন, এবং পরবর্তী বই কোন পাঠ হবে আপনাদের সেটা নির্ধারণ করবেন, দোয়া মুনাজাত দিয়ে শেষ করে দেবেন। এই ক্ষেত্রে প্রোগ্রাম সর্বোচ্চ 1.5 ঘন্টা নেবে, এর বেশি প্রোগ্রাম নেওয়া যাবে না। কোরআন ক্লাস এটা সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, এটা সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে কোরআন ক্লাস শেষ। সেখানে কোরআন ক্লাস যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের, কারণ কোরআন ক্লাসের সিস্টেমটা একটু ভিন্ন, এক এক জায়গায় এক একভাবে করতে হবে, শুরু থেকে কারোর মিডিলে আছে, কারোর একবারেই নাই। সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই ক্ষেত্রে ইসলামিক পরামর্শ সাইট্রাস কোরআন তালিম বিভাগ অনেক পরিকল্পনা গ্রহণ করেছে, এবং আমরা ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে এই পরিকল্পনাগুলোর মাধ্যমে এবং কোরআন ক্লাস আপনি কিভাবে পরিচালনা করবেন, কোরআন ক্লাসের এজেন্ডাটা ইনশাআল্লাহ সামনে কোরআন তালিম বিভাগ থেকে আপনাদের জন্য সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আসবে ইনশাআল্লাহ। সাধারণ সভা চক্র সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে সাধারণ সভা চক্র শেষ। 4 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগান, পরবর্তী প্রোগ্রামে দাওয়াত দিলে মানুষ আসে, বিরক্ত হয়ে যায়। প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম সংক্ষিপ্ত হইব, ইফেক্টিভ হইব প্রোগ্রাম, বেশি লং করার দরকার নেই প্রোগ্রামে। আলোচনা আলোচক বেশি রাখার দরকার নেই। একটা সাধারণ সভার ভিতরে আপনি একটা শাসকের মধ্যে 2-3 জন দায়িত্বশীল আলোচনা করতে, বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ না। একজন মেহমান দিবেন, সংক্ষিপ্ত দাস দিবেন, শাসক সাধারণ সভাতে একটা সংক্ষিপ্ত দাস দিবেন, পরিচিতি দিবেন, সবার পরিচয় পর্ব, এরপরে আলোচনা দিবেন মেহমানের। পরিচয় পর্ব শেষে কি করবেন, মেহমানের একটা আলোচনা দিবেন। সেখানে মেহমানের আলোচনার পরে একটা সময় রাখতে পারেন আপনারা আলোচনার আগে বা পরে প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন উত্তর পর্ব রাখবেন। কারণ সাধারণ সভার ছাত্র প্রোগ্রামগুলো করাই মূলত নতুনদেরকে একত্রিত করার কারণে, নতুনরা যেন সেখানে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে যারা নতুন আসে তাদের যেন প্রশ্ন করে, তাদের মনের কোনো বিষয় যদি খুঁটিনাটি থাকে সেটা যেন সে মেহমান থেকে জানিয়ে নেওয়ার সুযোগ করে দিবেন। এরপরে আপ্যায়ন করবেন, এটা কম হোক বেশি হোক সাধারণ সভা ছাত্রের ভিতরে অবশ্যই আপ্যায়নের ব্যবস্থা করবেন। আর দোয়া এবং মুনাজাতের মাধ্যমে কি করবেন সেটা শেষ করে দিবেন। ব্যক্তিগত রিপোর্ট, ব্যক্তিগত রিপোর্ট এটা সবাই তো জানেন নাকি? জি, সবাই জানেন এবং বোঝেন। কোরআন অধ্যয়ন কিভাবে করে? অনেক ভাগে দেখি যে কোরআন অধ্যয়ন লেখে শুধু অর্থ করে দা রিডিংটা করে শেষ, তার কোরআন অধ্যয়ন কমপ্লিট। কোরআন অধ্যয়ন কি এটা? কোরআন অধ্যয়ন হচ্ছে আপনি 4 আয়াত পড়েন, 3 আয়াত পড়েন, 2 আয়াত পড়েন, 5 আয়াত পড়েন, যেটাই পড়েন আপনি অর্থ এবং ব্যাখ্যা সহ পড়ার পরে সেটা আপনি কি করবেন সেখানে লিখবেন, এটা হচ্ছে অধ্যয়ন। হাদিস অধ্যয়ন, হাদিসের ক্ষেত্রে ঠিক সেম, বাট হাদিসের ক্ষেত্রে কিছুটা আছে যে হাদিস অধিকাংশ ক্ষেত্রে কি বোঝা যায়। সেই ক্ষেত্রে যেসব হাদিসগুলো বোঝা যায় এগুলো পড়লে, যেমন রিয়াদুস সালিহিন আছে, বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, এগুলো থেকে মোটামুটি যেভাবে আমরা পড়ি এভাবে তুলতে পারি। হাদিসের ক্ষেত্রে এটা করা যায়। ইসলামী সাহিত্য অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন মানে যাইতে আছেন এদিক দিয়া, সামনে একটা পাইছেন 2 পৃষ্ঠা পড়ছেন, আবার বাসা গেছেন আরো একটা পাইছেন 2 পৃষ্ঠা পড়ছেন, আবার বাসা গেছেন আরেক বাসায় 5 পৃষ্ঠা পাইছেন, টোটাল 12 পৃষ্ঠা। এটা অধ্যয়ন। ওকে, এটা কি অধ্যয়ন নাকি? হ্যাঁ, আপনি সাইমন সিরিজ করলেন, এটা অধ্যয়ন? এটা অধ্যয়ন না। অধ্যয়ন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট বই সিলেক্ট করে নেবেন, আপনি এই বইটা পড়বেন, এই বিষয়গুলো আপনি পড়বেন, এবং ওই বিষয়গুলো সম্পর্কে আপনি যখন অধ্যয়ন করবেন আপনি পড়বেন এবং মন দিয়ে পড়বেন, এটা হচ্ছে অধ্যয়ন। এভাবে ইসলামী সাহিত্য পড়বেন। আপনি একটা সাইমন সিরিজ করে নিয়েছেন, আপনি এটা অধ্যয়নে তুলে নেবেন। আপনি কবি নজরুলের একটা বই পড়ে নিয়েছেন, রবীন্দ্রনাথের অনেক কাহিনী পড়ে নিয়েছেন, এটা তুলে নেবেন? এটা শুধু না, শুধু ইসলামী সাহিত্য যে বইগুলো আছে, বিষয়গুলো আছে, এইসব বিষয়গুলা পড়ার পর মন দিয়ে এবং আপনি নির্দিষ্ট করে নেবেন আগে, সেগুলো হচ্ছে ইসলামী সাহিত্য। জামাতে নামাজ, জামাতে নামাজ
যেটা আমরা জামাতে পড়ি, অনেকে আমরা কি করি, আমরা নামাজ কাজা এবং জামাতে নামাজ, সেটা আমরা অনেক ক্ষেত্রে কি মিস্টেক করি। সেক্ষেত্রে জামাতে যখন আমরা নামাজ পড়ি শুধু সে সংখ্যাটাই আসবে, আর যখন আমরা নামাজ কাজা করি, সময়ের পরে আমরা নামাজ পড়ি, সময় শেষ সবার কাম হয়েছে, তখন এটা কাজা অবলিক দিয়ে নিচে কি করবে, কাজা সংখ্যা তুলে দিবেন, 1 হোক 2 হোক। আমি বিশ্বাস করি এটা কারোর আসবে, কারণ আমাদের বিষয়টা আমাদের এই সংগঠনে কি আমরা অ্যাকসেপ্ট করি না, এটা কারো আসা যাবে না। যে মুসলিম দাওয়াত, মুসলিম দাওয়াতের বিষয় আপনারা যারা দায়িত্বশীল ইতিমধ্যে আমাদের দাওয়া বিভাগ থেকে মুসলিম দাওয়াতের বিষয়টা আপনারা ক্লিয়ার নাকি? এটা আপনারা ক্লিয়ার আছেন? এমনকি যারা এখনো হন নাই, এটা দাওয়া বিভাগের একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনারা মুসলিম দাওয়াত সম্পর্কে বিস্তারিত ব্রিফিং পাবেন, সেখানে মুসলিম ও মুসলিম দাওয়াত সম্পর্কে। কর্মী টার্গেট যোগাযোগ, যে কর্মী টার্গেট যোগাযোগ আমরা যে করি, এই ক্ষেত্রে দেখা গেছে যে যখন আমরা যোগাযোগ করি একজন ভাইয়ের সাথে, সেটা হচ্ছে একজন ভাইকে আমি টার্গেট নিলাম, টার্গেট নেওয়ার পর তার সাথে 1 মাস আমার, আজকে আমি তার সাথে যোগাযোগ করছি, কন্ট্যাক্ট করছি, গেছি, সেটা হইতে পারে কি 1, আজকে গেছি সেটা 1 তুলে দিবেন, একবার। কথা বুঝতে পারছেন? যতবার যায়, 1 মাসে যদি 10 বার যান, আপনার রিপোর্টে মাস শেষে আসবে কি কর্মী টার্গেট যোগাযোগ 10। অনেকেই এরকম করেন, একজনের সাথে যোগাযোগ করছি এই জন্য যতবার যায় 1-ই লিখি লাস্টে, এটা করা যাবে না। অবশ্যই যতবার যাবেন ততবারই আসবে, এটা লাস্টে আসবে কি মাস শেষে যোগ করে দেবেন, 10 বার হলে 10, কর্মী টার্গেট যোগাযোগ 10, ঠিক আছে, মূল সংখ্যাটা আনবে। এরপরে যে সিনিয়র নম্বর যোগাযোগ, ঠিক সেম, সিনিয়র নম্বর যোগাযোগ তো নরমালি বোঝেন। সাংগঠনিক সময়, সাংগঠনিক সময় আপনার বাসা থেকে আর সংগঠন বাইরে হয়েছেন, আজকের প্রোগ্রামে বাসা যাওয়া পর্যন্ত পুরোটাই সাংগঠনিক সময়। এই ধরনের সাংগঠনিক কেন্দ্রিক যত কাজগুলো আপনি করেন, আপনার সাংগঠনিক কোনো একটা বিষয়কে নিয়ে একজন মানুষের বাসা দাওয়াতি কাজ হবে, বাসা থেকে যাওয়া থেকে আসা পর্যন্ত পুরোটাই সাংগঠনিক সময়। কোরআন ক্লাসে আপনি বসেন, কোরআন ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত ওই পুরো সময়টাই সাংগঠনিক সময়। এগুলো সব অবশ্যই আপনারা সাংগঠনিক সময়তে তুলে নেবেন। সাংগঠনিক প্রোগ্রামে যোগদান যখনই যে দিন হয়, আজকে একটা প্রোগ্রাম কাছে 1 তুলে দিবেন, কালকে আরেকটা প্রোগ্রাম হলে সেখানে কালকের বড় আবার 1 তুলবেন, এইভাবে মাস শেষে যোগ করবেন কয়টা প্রোগ্রামে দেখুন। আত্মসমালোচনা, আত্মসমালোচনা আমরা এটা সবাই বুঝি, প্রতিদিন শোয়ার আগে এই রিপোর্টকে নিয়ে এটা যে গণমতি করতে পারেন, রিপোর্ট শেষে সারাটা দিন আজকে আপনি কি করলেন, সারাটা দিন আপনার উপর যে দায়িত্ব ছিল আপনি কতটুকু পালন করলেন, ভালো এবং খারাপ আপনি কতটুকু কাজ করলেন, সেই বিষয়গুলোকে নিবেন, নিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে যেন আগামী দিনটা আমার এই ভুলগুলো না আসে, সেই জন্য আল্লাহর কাছে কি করা, মাথা নত করে আল্লাহর কাছে এটা বলা যে আগামী দিনটা যেন আমার আরো ভালো হয়, যে কাজগুলো আজকে আমি করতে পারি কালকে যেন এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি, এটার জন্য অনুশোচনা করা। সর্বশেষ একটা বিষয় দিয়ে শেষ করে দেব। এরপরে যে পেজটা আছে, এই পেজটাতে আমি মনে করি যে বিষয়গুলো আছে আপনারা সবাই বুঝেন। কোরআন সংখ্যা, বিষয়, কোরআন আপনি কত আয়াত পড়বেন সেই সংখ্যাটা, বিষয় হচ্ছে যে আপনি এই মাসে কোন কোন সূরাগুলো পড়তে চান, এই সূরাগুলোর নাম লিখে দিবেন। হাদিসের ক্ষেত্রে একই অবস্থা, ইসলামী সাহিত্যের ক্ষেত্রে একই অবস্থা, যোগাযোগের ক্ষেত্রে এগুলো সবাই বুঝেন। আর বাকি বিষয়গুলো আমি মনে করি সবাই ক্লিয়ার। এই বিষয়গুলো একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে বিষয়টা হচ্ছে আসলে আমি যখন কর্মী গঠন করবো, একজনকে বাইকের সমর্থক থেকে কর্মী বানাবো, আসলে তাকে কিভাবে বানাবো, প্রতিদিনে যাই মানে কি ওই সবসময় যেটা করেন যাইবেন 1 ঘন্টা বা আধা ঘন্টা তার সাথে একবারে সময় নিয়ে বইসা তারা বুঝাইবেন শুধু ইসলাম সম্পর্কে, এটা এভাবে করবেন? এভাবে যদি করতে যান কোনোদিন কর্মী বানাইতে পারবেন না, আপনারই দেখলে ফালাই যাবেন। আপনি যে রোডে যাবেন দেখলেই দেখবেন যে গাছের আফজাল হয়ে গেছে বা আসতে চলে গেছে, মোবাইল অন্য দিকে দেখে, কারণ জানেন যে সে আইলে আধা ঘন্টা আমার সাথে যদি আলোচনা শুরু করতে, এটা করতে হবে, ওইটা করতে হবে, আন্দোলন করতে হবে, এটা না। আপনাকে তোর কর্মী টার্গেট নিতে হলে প্রথমেই আপনাকে কিছু একজন ভাইকে বাছাই করবেন, এই লোকগুলোর ভিতরে এই 2 জনকে আমি সম্ভাবনাময় দেখি, বাছাই করবেন। 2 নম্বর কাজ হচ্ছে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আপনি স্থাপন করবেন। ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তার সুখে দুঃখে ভালো খারাপ সব, যে সুখে দুঃখে যখন সে সুখে থাকে এবং দুঃখে থাকে 2 অবস্থাতে তার সাথে অংশগ্রহণ করার চেষ্টা করবে। তাকে বিশ্বস্ত একজন শুভাকাঙ্ক্ষী যেন সকল বিষয়ে সে আপনার কাছে বলে, এরকম একজন বন্ধু আপনাকে কি করতে হবে, তৈরি করে ফেলতে হবে তাকে। এবং তাকে আপনি এমন কিছু বই দিবেন প্রথম অবস্থাতে যে আপনি তার সাথে কথা বলার পর তার মেন্টালি আসলে কোন বিষয়গুলো কি সে আসলে চায়, কোন বিষয়গুলোর উত্তর তার দরকার,
যেন সেই বিষয়টার ভিতরে সে ঢুকলে যেন সে উত্তরগুলো সে পাইতে পারে, এই ধরনের বই তাকে দিবেন। এবং সাধারণ সভা এবং এই ধরনের প্রোগ্রামগুলোতে তাকে উপস্থিত করাবেন। আর প্রোগ্রামের উপস্থিতির পরেই শুধু মূল্যায়ন করার চেষ্টা করবেন, শুধু বারবার দেখিবেন ভাই কি অবস্থা, কেমন লাগতেছে, কি অবস্থা, হ্যাঁ তো অস্থির, ভালো লাগলেই বুঝবেন যে মনে হয় পজিটিভ হয়ে গেছে। বরঞ্চ তাকে আপনি কতটুকু পর্যন্ত যে তার প্রতিক্রিয়া জানা থেকে বড় কথা হচ্ছে যে ভালো প্রতিক্রিয়া কতটুকু আপনি সৃষ্টি করতে পারছেন সেটা দিয়ে খেয়াল করেন। আপনি কতটুকু ভালো প্রতিক্রিয়া তার ভিতরে সৃষ্টি করতে পারছেন, তার প্রতিক্রিয়া জানার জন্য বেশি প্যারেশান হবে না। এবং তাকে বাইতুল মাল দেওয়ার ব্যাপারে অবশ্যই উদ্বুদ্ধ করেন। আসলে যে সে টাকা পয়সা, এই টাকা পয়সাগুলা সে 2 টাকা 1 টাকা 5 টাকা দোক, তাকে এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করেন। এই টাকাগুলো কোথায় যায়, কি হয়, এই বিষয়ে তাকে ব্রিফিং দেন। এবং সর্বশেষ হচ্ছে যে অন্তত প্রতি সপ্তাহে একবার তার সাথে আপনি যোগাযোগ করেন। বিষয়টা যেন এরকম না হয় তার সাথে আপনার যোগাযোগ নাই, মাস শেষে একবার হঠাৎ করে আমার তো দেখাইতে হবে কর্মীটার যোগাযোগ, তাই এই যোগাযোগ করে ওরা তুলে দিচ্ছে না, তাইলে এই কর্মী হবে না। প্রতি সপ্তাহে অন্তত যোগাযোগ করবেন। যোগাযোগ এমন হইতে পারে আজকে আপনি 10 মিনিট কথা বলবেন তার সাথে, আপনার টার্গেট হয়েছে তার সাথে আজকে আমি যাই যোগাযোগ করবো 10 মিনিট, আজকে বিভিন্ন বিষয়ে তার সাথে আলোচনা করলেন, কি অবস্থা, দেশের খোঁজ খবর নিয়ে চলে। আরেকদিন গেলেন, আধা ঘন্টা সময় নিলেন, কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করলেন তার আসলে আসলে সে কি চায়, তার ভিতরে আসলে কি ধারণা আসলে। আরেকদিন গেলেন, তাকে 10 মিনিট আলোচনা শোনাই দিলেন। এইভাবে তাকে আস্তে আস্তে কি করেন, আপনাদেরকে দাবিত করেন। তো সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়গুলোকে আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করছি, এই বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো একজন দায়িত্বশীল হিসেবে প্রতিনিয়ত আমাদের যে ময়দানে এই জিনিসগুলো আমাদের কি করতে হয়, স্বচ্ছ ধারণা আমাদের সবার ভিতরে থাকতে হয়। তো এই ধারণাগুলো আমরা যেন সবাই নিতে পারি এবং এই ধারণাগুলোর মাধ্যমে আমরা যেন পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলো সহ সকল বিষয়ে যেন আমরা ভালোভাবে করতে পারি। মহান রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করি। এবং আজকের এই দায়িত্বশীল প্রোগ্রামে আমরা যারা একত্রিত হয়েছি, আমাদের সবার এই সময়গুলা মহান রব্বুল আলামিনের কাছে কবুলিয়ত কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম।